2010 বিশ্বকাপে ভবিষ্যৎ ইশারা করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল অক্টোপাস পল। সে সময় এতটাই জনপ্রিয়তা পায় তার আগাম বার্তাগুলো যে মাঠে কারা পারফর্ম করছে বা কেমন খেলছে তার দিকে লক্ষ্য না করে অনেকেই তাকিয়ে থাকতো পলের ইশারা ইঙ্গিতের দিকে। তার 14টি প্রেডিকশনের মধ্যে 12টি সঠিক হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়। এ তো গেল অক্টোপাস পলের কথা। এই প্রাণীটি অ্যাকুয়ারিয়ামে বসে কি করেছে বা না করেছে তা নিয়ে হয়তো কোনো বৈজ্ঞানিক ভ্যালু নেই, কিন্তু জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী কি উপেক্ষা করার উপায় আছে কোনো? বোধহয় না, কারণ 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 22-এ তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিলেন আর্জেন্টিনাকে। সব ক্ষেত্রেই সফলতার হার ছিল শতভাগ। এবার তার বাজি নেদারল্যান্ডসের পক্ষে। যদিও বিশ্বকাপ শুরুর আগে এই জার্মান গণিতবিদের ভবিষ্যৎবাণী নিয়ে এবার তৈরি হয়েছে সংশয়। বাস্তবতার নিরিখে কোন দিকে ইতিহাসের সবচেয়ে বড় এই আসর তা নিয়েই আজকের আলোচনা। বিশ্বকাপে যদি আপনি ফেভারিটের তালিকা করেন তবে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড কিংবা জোয়াকিম ক্লেমেন্টের নেদারল্যান্ডসকে রাখতেই হবে। এখন র্যাঙ্কিংয়ে কাকে আপনি এগিয়ে রাখবেন কিংবা পিছিয়ে রাখবেন সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু এই দলগুলোর বাইরে অন্য কোনো দেশ যদি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় কিংবা অতি মানবীয় কোনো কিছু করে ফেলে, তবে কি অবাক হওয়ার আদৌ কোনো সুযোগ আছে? সম্প্রতি হয়ে যাওয়া কয়েকটি ফিফা ফ্রেন্ডলির অ্যানালাইসিস বলে তেমন কোনো সুযোগ নেই। সবার আগে আসি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ক্ষেত্রে। লিওনেল মেসিদের নিয়ে খুব হাইপ না থাকলেও বিশ্বকাপ ডিফেন্ড করতে নামা স্ক্যালোনির দলকে কি আলোচনার বাইরে রাখা যায়? কোনোভাবেই না। কিন্তু যারা ভেবেছিলেন খুব সহজেই হেসে খেলে তারা গ্রুপ পর্ব পার হয়ে নকআউটে চলে যাবে আলজেরিয়া ম্যাচ দেখার পর, সেটা বোধহয় আর ভাবার কোনো সুযোগ নাই। কারণ র্যাঙ্কিংয়ের 28 নম্বরে থাকা আফ্রিকার এই দেশটি যে এরই মধ্যে হারিয়ে দিয়েছে ক্লেমেন্টের চ্যাম্পিয়নদের। আলজেরিয়ার এই জয় শুধুমাত্র ডাচদের জন্য সতর্ক বার্তা নয়, একই সঙ্গে সাবধানী বার্তা দিচ্ছে আর্জেন্টিনাকেও। 17 জন মাহরেজ, লুকা জিদানদের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ ওপেনার লিওনেল মেসিদের। কাতারের মতো যদি প্রথম ম্যাচেই পা পিছলে যায় স্ক্যালোনি বাহিনীর, তবে হতে পারে মহাবিপদ। কারণ পরের 2 ম্যাচের একটি খেলতে হবে তাদের অস্ট্রিয়ার বিপক্ষে, যারা অপরাজিত আছে শেষ 4 ম্যাচে। আর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া জর্ডানও কিন্তু সহজ প্রতিপক্ষ হওয়ার কথা নয়। বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, কিন্তু আর্জেন্টিনার স্কোয়াড এখনও রেডি না। বিশ্বকাপের আগে প্রতিপক্ষরা যেখানে বড় বড় ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করেছে, সেখানে এর কৌশল ছিল পুরোই আলাদা। সেই ঘাটতি হন্ডুরাস আর আইসল্যান্ড ম্যাচ দিয়ে পূরণ করার চিন্তা করা হলেও এই ম্যাচ দুটোতে কারা আসলে সেরা একাদশে থাকবেন বা লিওনেল স্ক্যালোনি কিভাবে সেরা একাদশ গোছাবেন সেটা কিন্তু এখনো চূড়ান্ত নয়। কারণ হচ্ছে ইনজুরি সমস্যা। এই ম্যাচ দুটোতে মেসি এবং এমি মার্তিনেজ যে খেলছেন না এটা প্রায় শতভাগ নিশ্চিত। কারণ মেসির ফিটনেস এখন অনেকটাই আপ টু দ্য মার্ক হলেও এমি মার্তিনেজের আঙ্গুলে যে চোট, যে ফ্র্যাকচার ধরা পড়েছে, সেটা কিন্তু এখনও পুরোপুরি সেরে ওঠেনি। বা সেরে উঠলেও এই প্র্যাকটিস ম্যাচ দুটোতে তাদের খেলিয়ে যে একটা ঝুঁকি নেবেন, সেই ঝুঁকিও কিন্তু লিওনেল স্ক্যালোনি নিতে পারবেন না। কারণ তাদের ঝুঁকি নিয়ে তারা যদি পুনরায় সেই ইনজুরিটা যদি আরও বড় হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে লিওনেল স্ক্যালোনি ধরে নিয়েছেন যে এমি মার্তিনেজ কিংবা লিওনেল মেসিকে অন্তত হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে না খেলিয়ে তাদের হচ্ছে বিশ্রামে রাখা, যাতে হচ্ছে আলজেরিয়ার বিপক্ষে একেবারে বেস্ট 11 বা ফ্রেশ লেগ লিওনেল মেসি, একদম পুরো ফিট লিওনেল মেসিকে পেয়ে যেতে পারেন। এই দলটায় আরও কিন্তু ইনজুরি সমস্যা রয়েছে। আমরা যদি লিয়ান্দ্রো পারেদেসের কথা বলি, নিকো গঞ্জালেসের কথা বলি, তারপরে নাওয়েল মোলিনার কথা বলি, তারা কিন্তু সবাই চোটগ্রস্ত। যদিও সুসংবাদ এসেছে যে চোটে পড়ার পর যেই পুনর্বাসন প্রক্রিয়া যেটা হয়, সেই পুনর্বাসন প্রক্রিয়ায় তারা বেশ ভালোভাবেই কেটেছে এবং হয়তো বা এই ফ্রেন্ডলি দুটোতে তাদের দেখা যেতে পারে এবং একই সঙ্গে যেই বেস্ট 11 যেটা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে সেটাতে হয়তো বা তাদের পাওয়া যেতে পারে, এরকম একটা প্রত্যাশা করা হচ্ছে। তবে
অনেকেই কিন্তু আলজেরিয়া এই ম্যাচের পারফরমেন্সের পর টিপ্পনি কেটে বলছেন যে ভয়ে পা কাঁপছে আর্জেন্টিনার। এই কথাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। এত কিছুর মাঝেও স্বস্তির খবর, যেটা লিওনেল মেসি ফুল ফ্লেজ অনুশীলনে ফিরেছেন। এটা আসলেই আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর। তবে মহা অস্বস্তির একটা খবরও কিন্তু রয়েছে, কারণ আর্জেন্টিনা কিন্তু রিসেন্ট টাইমে কোনো ম্যাচ খেলেনি। পক্ষান্তরে ফ্রান্স, র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা ফ্রান্স এবং স্পেন, তারা ম্যাচ খেলেছে। এবং ভাবা যায় এই বিষয়টা যে ফ্রান্স, যাদের বলা হচ্ছে এবারের বিশ্বকাপের হট ফেভারিট, ওসমান ডেম্বেলে, ওলিস, কিলিয়ান এমবাপ্পে, কে নেই এই দলটাতে? আপনি একদম ডিফেন্স লাইন থেকে শুরু করে মিডফিল্ড, যদিও এই জায়গাটায় কিছুটা ঘাটতি আছে, সেই দিকে যাব না। তবে তাদের ফরওয়ার্ড লাইন যদি দেখেন, যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই দলটাই কিন্তু হেরে গেছে আইভরি কোস্টের বিপক্ষে, এবং আইভরি কোস্টের বিপক্ষে হারার কারণে তাদের রেটিং পয়েন্ট কমেছে। একই সঙ্গে স্পেন ড্র করেছে এশিয়ার দল ইরাকের বিপক্ষে। এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু প্রভাব পড়েছে রেটিং পয়েন্টে। ফিফা কিন্তু গেল মার্চ থেকে নতুন একটি নিয়ম চালু করেছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক রেটিং পয়েন্ট যে আপডেট, সেই আপডেটে আর্জেন্টিনা কিন্তু আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে, এবং এটাই হচ্ছে আর্জেন্টিনার জন্য সবচেয়ে মাইনাস পয়েন্ট। আপনি অপয়াও বলতে পারেন, কারণ 1993 সাল থেকে ফিফা যে র্যাঙ্কিং যেটা চালু করেছে, ফিফা র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং চালু হওয়ার পরের থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আজ পর্যন্ত কখনো বিশ্বকাপ জেতে নাই। তার মানে ধরে নেওয়া যায় আর্জেন্টিনা যদি র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল থেকে যদি বিশ্বকাপ শুরু করে, তাহলে কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা শূন্যের কোটায় নেমে আসছে। আমার এই কথাটা যারা আর্জেন্টাইন ভক্ত, তাদের জন্য খারাপ লাগতেও পারে, তাদের কাছে খারাপ লাগতেও পারে, বা বিষয়টাকে তারা অন্যভাবে দেখতেও পারে, কিন্তু এটাই সত্যি। তবে আসলে সব সময় সব ইকুয়েশন মেনে কিন্তু সব কিছু চলে না, যেটা খেলার মধ্যে আমরা মাঝে মধ্যেই দেখে থাকি। এই যে আপনি যেমন আর্গিউ করতে পারেন যে আসলে ইকুয়েশনের পক্ষেই যদি সব কিছু যেত, তাহলে কিন্তু ফ্রান্স আইভরি কোস্টের কাছে হারার কথা না, বা স্পেন ইরাকের সঙ্গে ড্র করার কথা না, একই সঙ্গে নেদারল্যান্ডস আলজেরিয়ার কাছে হারার কথা না, কিন্তু তারা কিন্তু হেরে গেছে। সুতরাং আর্জেন্টিনা যে র্যাঙ্কিংয়ের শীর্ষের থেকে যদি শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যায়, আর্জেন্টিনা যে ফল ডাউন করবে বা বিশ্বকাপ জিততে পারবে না বা ধরে রাখতে পারবে না, সেটা কিন্তু বলা যায় না। কারণ আর্জেন্টিনার সামনে হন্ডুরাস ম্যাচ রয়েছে, আর্জেন্টিনার সামনে আইসল্যান্ড ম্যাচ রয়েছে। এই ম্যাচ দুটোতে আসলে স্ক্যালোনি কেমন টিম সাজান, কেমন ফরমেশন সাজান, বা তার ফুটবলাররা কেমন কতটা ছন্দে রয়েছে, সেটা কিন্তু অনেকটাই নির্ধারণ হয়ে যাবে। সুতরাং আর্জেন্টাইন ভক্তদের একেবারে হোপলেস করছি না, তারা প্রত্যাশা রাখতেই পারে। দেখা যাক না 10 জুন পর্যন্ত আসলে র্যাঙ্কিংয়ে কি হয়, তারপরে পরেরটা পরে দেখা যাবে। অনেক বড় বিশ্বকাপ, একেবারে লম্বা একটা সময় অনেক ম্যাচ খেলতে হবে, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ দরজায় করা যাচ্ছে। সুতরাং প্রত্যাশা আসলে যে দলেরই সমর্থন করুক না কেন বা সমর্থক হোক না কেন, প্রত্যাশা রাখা যায়। এবার একটু আলাদা একটু টপিক নিয়ে যদি আলোচনা করি, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস কিংবা আলজেরিয়ার হিসেব আপাতত আমরা স্থগিত রাখি। আরে বাবা, বিশ্বকাপের আগে হচ্ছেটা কি? এমন প্রশ্ন ওঠাটা কি অমূলক? যেটা একটু আগে বলছিলাম, র্যাঙ্কিংয়ের শীর্ষের দিকে থাকা যখন ফ্রান্স হেরে যায় আইভরি কোস্টের কাছে, এমবাপ্পে, দেম্বেলে, ওলিসরা যখন শীর্ষ দলই নয় বরং আসছে বিশ্বকাপের সবচেয়ে ফেভারিটের একটি হয়ে, তারাই যখন এভাবে হোঁচট খায়, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে কোনো গণিতবিদের ভবিষ্যৎ কিংবা পশু পাখির ইশারা নির্ভর হওয়ার দিন ফুরিয়ে এসেছে। বিশ্ব ফুটবলে ছোট ও বড় দলের মাঝে পার্থক্য ক্রমেই আরও ছোট হয়ে এসেছে, এবং দিনে দিনে বোধহয় সেটা শূন্যের কোটায় চলে এসেছে। একই দৃষ্টান্ত স্থাপন করেছে ইরাক, হট ফেভারিট স্পেনকে আটকে দিয়েও। সুতরাং এবারের বিশ্বকাপ, অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ যে দরজায় করা নাড়ছে, এই বিশ্বকাপে যদি নতুন কোনো চ্যাম্পিয়ন পাওয়া যায়, কিংবা আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের যেই অপয়া, সেটা কাটিয়ে যদি আবারও চ্যাম্পিয়নশিপ ঘরে তুলে লিওনেল মেসির হাতে যদি আরও একটা বিশ্বকাপ শোভা পায়, সেটা মনে হয় অবাক হওয়ার কোনো কিছুই থাকবে না। এখন শুধুমাত্র অপেক্ষা করার পালা।